Hello guys, this is me Charan Tasnim Minti and welcome back to my new another daily vlog. I personally feels a thought that is একবার যদি কোনো কারণে কোনো দুর্ভোগ শুরু হয় তাহলে সেটা নিউমারাস টাইমস কন্টিনিউ হতেই থাকে অ্যাজ লাইক এই যে 21 তারিখ 21 নভেম্বরে যেই ভূমিকম্পটা হলো কি যে ভয়ানক ছিল যেটা তো মানে আমরা সবাই জানি ঢাকাবাসীরা তো এটা ভেবে আমি শকড হচ্ছি যে আমাদের ফ্ল্যাটের উপর মানে আমাদের ফ্ল্যাট যেই বিল্ডিংয়ে কেনা আছে সেই বিল্ডিংয়ের উপর পাশের একটা বিল্ডিং হেলে পড়ছে পুরোপুরি। তো আমাদের বিল্ডিংটা হচ্ছে লেফট সাইডের এই ডিপ ব্লু আর স্কাই ব্লু কালারের রাইট সাইডের বিল্ডিংটা পড়ে গেছে মানে ফল করছে পুরোপুরি। তো ইনিশিয়ালি আমরা ভাবছিলাম যে আমাদের বিল্ডিংটাই বোধহয় ফল করছে, বাট না, রাজু লাস্টলি হচ্ছে নোটিশ দেয় পরীক্ষা নিরীক্ষা করে যে রাইট সাইডের বিল্ডিংটাই ফল করছিল। এনিওয়ে তো তারপরেও ভয় আর কি কেউ ছিল না, দুইটা বিল্ডিংয়েরই বাসিন্দারা সবাই ছেড়ে চলে গেছে এমন একটা অবস্থা। যাই হোক পরেরটা পরে কি হয় এখনও জানা যায়নি সব কিছু। পরের দিন দুপুর 1টার সময় আবার আমাদের বনলতা ট্রেন ছিল রাজশাহীতে যাওয়ার জন্য। এই ট্রাভেলটা ছিল টোটালি আনপ্ল্যান্ড, মানে আমাদের কোনো ইনিশিয়াল প্ল্যানই ছিল না এইটার জন্য। সো আমরা উইদিন 1 ডের মধ্যে আমরা টিকিটটা কেটে ফেলি। এনিওয়ে তো আমরা আবার ট্রেনে উঠে বসে পড়তেছিলাম অ্যান্ড উইদিন ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, যদিও একটা ইমার্জেন্সি নিডের কারণে উইদিন 1 ডেজের মধ্যে রাজশাহীতে যাওয়ার ছিল। তবুও খুবই ভালো লাগতেছিল বিকজ ফাইনালি 5 মান্থস পর রাজশাহীতে যাচ্ছিলাম। এতগুলো মাস পর রাজশাহীতে যাবো ভেবে যে কি ভালো লাগতেছিল যেটা একদম বলার বাইরে। যাই হোক ট্রেনটা ছেড়ে দিছিল ততক্ষণে অ্যান্ড আমরা হচ্ছে স্টেশনটা ছেড়ে যাচ্ছিলাম তখন। আমরা বেসিক্যালি কমলাপুর রেল স্টেশন থেকেই উঠি বিকজ কমলাপুরটা আমাদের খিলগাঁও এরিয়া থেকে অনেক কাছে। তো এই তো আমরা মাঝ রাস্তায় ছিলাম অ্যান্ড তারপর হচ্ছে আস্তে আস্তে ট্রিকিকেও বের করে ফেলি বিকজ ট্রিকি ট্রেন জার্নি একদমই ডিসলাইক করে, ও একদমই খাঁচায় থাকতে চায় না। সো বের করলে ওই একটু কমফর্ট ফিল করে। যাই হোক বেশিক্ষণ তো আর রাখা যায় না বিকজ যতই ফ্রি ফ্লাইট হোক একটু তো রিস্ক থেকেই যায় ট্রেনের ভিতরে। আর ওই দিনটা এত বেশি সানি ছিল, অনেক বেশি রোদ লাগতেছিল, যদিও এসি চেম্বার ছিল তারপরেও অনেক বেশি রোদে অবস্থা খারাপ ছিল। এনিওয়ে তো অনেক দিন পর রাজশাহীতে যাবো বলে খুবই খুশি লাগতেছিল, যদিও ততক্ষণে অনেক টেনসড ছিলাম বিকজ রাতে ঠিকমতো ঘুম হয় নাই। আর ঘুম না হওয়ার কারণ হচ্ছে আফটার শকের ভয় ছিল অনেকটা বিকজ যেই ভূমিকম্পটা হয়েছে আমরা পুরোপুরি ট্রমাটাইজড ছিলাম যে কখন না জানি আফটার শক মানে আসে। তো আফটার শকের ভয়ে রাতে ঠিকমতো ঘুম হয়নি যে কখন না কখন ভূমিকম্প চলে আসে, বাট আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে আমাদের সবার কিচ্ছু হয়নি, মানে কোনো ভূমিকম্পই হয় নাই পরবর্তীতে। বাট থেমে থেমে কয়েক দফায় ভূমিকম্প হয়েছে, বাট লাকিলি আমি ততদিনে রাজশাহীতেই ছিলাম। এনিওয়ে দেখতে দেখতে হচ্ছে যমুনা সেতুর উপরে চলে আসলাম অ্যান্ড যমুনা সেতুর উপরে হচ্ছে উপর থেকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যমুনার পানি অনেকটা কমে গেছে, জাস্ট চর দেখা যাচ্ছিল উপর থেকে। আর এখন ট্রেনটা হচ্ছে যমুনা সেতুর উপরে এত ফাস্ট যায়, আগে অনেক স্লোলি যেত এখন অনেক ফাস্ট যায়, যে কারণ হচ্ছে একটু কম এনজয় করা যায়। আর তার চেয়েও বড় কথা হচ্ছে এখন সাইড রেলিংগুলোর জন্য ওইভাবে সেতুটা এনজয় করা যায় না, বাট চলে ঠিকই আছে। ডেসপাইট দ্যাট ডেজ জার্নি সাপোজ টু বি ভেরি এনজয়েবল, বাট ততক্ষণও আমি জাস্ট ইমাজিন করি নাই যে সামনে কী পরিমাণ ট্রাবল আমাদের জন্য ওয়েট করতেছে। মানে এত বেশি হ্যাসেলের শিকার হয়েছি উইদিন, মানে যেটা একদম বলার বাইরে। শুধু আমরা না, এন্টায়ার ট্রেনের সবগুলো বগি উইদিন সবাই মানে সাফার করছে ওই ইনসিডেন্টটার জন্য। আপনারা ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড লাস্টলি বুঝতে পারবেন যে কী কারণে আমি এই কথাটা বলছি। শুধু আমাদের ট্রেনের যাত্রীরাই না, আদার্স প্রায় 6-7টা ট্রেন অলমোস্ট এই একই কারণে সাফার করছে। যাই হোক তো হচ্ছে আমরা যাচ্ছিলাম ততক্ষণে অ্যান্ড আমাদের ইকি উইদিন পুরাটা ট্রেন ঘুমাইছে, মানে পুরাটা জার্নি ঘুমাইতে ঘুমাইতে গেছে। অ্যান্ড তারপর হচ্ছে ওই দিন এমনিই অনেক বেশি ঠান্ডা ছিল, তারপরেও হচ্ছে আমরা এসিতে গেছিলাম তো অনেক বেশি খারাপও লাগতেছিল এই কারণেও। আর আমি তো এক্সট্রা কোনো ব্ল্যাঙ্কেট আনি নাই, সো একটু হচ্ছে ট্রবল লাগতেছিল এই কারণে। বাট
সামনে যে কি পরিমাণ বাজে সিচুয়েশন আসতে যাচ্ছে ততক্ষণও বুঝতে পারি নাই। তো সিরাজগঞ্জের এদিকে আসার পর হচ্ছে মজার একটা পিঠা আর তার সাথে সিঙ্গারা খাওয়ানো হয়েছিল, অ্যান্ড ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তো ইকরিকেও একটু স্যালাইন খাওয়া হয়েছিল। তো এতক্ষণে শুরু হয়েছে আমাদের দুর্ভোগ। আর এই দুর্ভোগটা হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, তারপরে হচ্ছে ট্রেন মুভ করতেছে না, মানে হারিয়ান নামের একটা গ্রামের স্টেশনে মানে থেমেই ছিল ট্রেনটা, আর যাচ্ছে না। তো আমরা ইনিশিয়ালি প্রেডিক্ট করতে পারি না যে কী হয়েছে। তারপর কিছুক্ষণ পর জানতে পারলাম যে রাজশাহীর যেই মেইন শহরের যে স্টেশনটা, ওইখানে হচ্ছে প্রোটেস্ট করতেছে বিসিএসের ক্যান্ডিডেটরা কী এক কারণে। তো কোনো ট্রেন ছাড়তেও দিচ্ছে না, আবার কোনো ট্রেন স্টেশনে অ্যারাইভও করতে দিচ্ছে না। তো গ্রাম অঞ্চল একটা নাম হচ্ছে হারিয়ান নামক স্টেশন, তো ওই স্টেশনেই ট্রেনটা থেমেছিল। তো ম্যাক্সিমাম ট্রেন যাত্রীরা নেমে যাচ্ছিল, ততক্ষণে রাত 9টা বাজে। তো আমি জাস্ট অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম যে কি করব, বিকজ চারিদিকে একদমই অন্ধকার আর গ্রামের একটা স্টেশন, আর রাস্তাও আমরা চিনিও না এখান থেকে রাজশাহীতে কিভাবে যাব। তাই আমি এখনকার প্রোটেস্টের কোনো উদ্দেশ্য বুঝি না, মানে সাধারণ মানুষের দুর্ভোগ করে যে কী লাভ হয় তাদের, আমার আসলে কোনো আইডিয়াই নাই। এনিওয়ে ওই দিন পরে আমার মামা বাইক নিয়ে আমাদেরকে 14 কিলোমিটার ভিতরের ওই গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে আসে, আর এভাবেই সেই দিনের দুর্ভোগ শেষ হয়েছে।